আমাদের আজকের এই গল্পটি সম্পূর্ণরূপে লেখিকার কল্পনাপ্রসূত এবং কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। এর সঙ্গে বাস্তব কোনো ব্যক্তি, ঘটনা, স্থান বা পরিস্থিতি সরাসরি কিংবা পরোক্ষ কোনো মিল নেই। যদি কোথাও কোনো মিল লক্ষ্য করা যায় তবে সেটি সম্পূর্ণ কাকতালীয়। গল্পটির উদ্দেশ্য শ্রোতা বন্ধুদের এক ভিন্ন রকমের সাহিত্যিক অভিজ্ঞতা প্রদান করা, বাস্তব জীবনে কারোর অনুভূতিতে আঘাত হানা নয়। ধানেশ্বরী নদীর পাড়ের গ্রামটার উপর তখন সন্ধ্যের নরম নীলচে আঁধার নেমে এসেছে। অনেক দূরে বাঁশবনের ফাঁক দিয়ে আকাশে ক্ষীণ চাঁদ, কাদামাটির ভেজা গন্ধে বাতাস টলমল করছে। বর্ষার দিন, নদী বাড়ন্ত, চট ডুবে গেছে। ঘাসবনের মাথায় কাঁপা কাঁপা শীতল বাতাস বইছে। ধানেশ্বরীর ধার থেকে কাঁচা রাস্তা ধরে জগদীশমালো বাড়ির পথে হাঁটছে। ডান দিকে নদীটা, তার বাঁ হাতে একটা ব্যাগ, তার ভেতর আজকেরই সদাই রয়েছে। কচি পুঁই পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, নুন, তেল আর কয়েকটা শুকনো মুড়ি চিড়ে। আজ তার মহাজনের গুদামের কাজে যাওয়ার কথা ছিল না, ছুটির দিন ছিল। তবু দুপুর গড়িয়ে ডাক পড়েছিল। মহাজন খুশি হয়ে ফিরতি পথে দুটো সিকি আর একখানা টাকার নোট বাড়িয়ে দিয়েছেন। সেই বাড়তি টাকায় জগদীশ বাজার থেকে ভালো মন্দ কিছু নিয়ে এসেছে। শুধু আফসোস একটাই, মাছ নেই। রাতের বাজারে মাছ ওঠে না এখানে, ভোরের হাটেই পাওয়া যায়। মনটা একটুখানি খচখচ করে। আজ বোয়ালের ঝোল হলে কি ভালোটাই না হতো। রাস্তাটা একেবারে ফাঁকা, এদিক ওদিক কেবল কাদার ঢিবি, ডোবা আর পাতা ঝরা পাটক্ষেতের ধারে জলগহ্বর। হঠাৎ ঠিক 15-20 হাত দূরে অন্ধকারের ভেতর যেন কিছু একটা ছিটকে ওঠা নড়াচড়া টের পেল জগদীশ। সে থমকে দাঁড়ালো। সামনের মাটিতে থপথপ করে আওয়াজটা হচ্ছে। টর্চটা সেদিকে বাগিয়ে ধরল সে। একটা হলদেটে আলোয় কুয়াশার ধুলো ভেসে ওঠে। আলোটা সোজা পড়তেই যা দেখা গেল তা দেখে তার বুকটায় ব্যথার মতো হোঁচট খায়। রাস্তাতে কিলবিল করছে, ছটফট করছে একখানা মোটা পালিশে ঝলমলে বোয়াল। মাথাটায় প্রশস্ত কোটরের মতো চোখ, গালের গায়ে দুধ সাদা লালচে দাগ, গোঁফের মতো লম্বা সুঁড় দুটো কাঁপছে। গুড়ির মতো কালচে পিঠ আলোয় স্যাঁত স্যাঁতে চিকচিক করছে। নিঃশ্বাসের টানে গিল খুলে আবার বন্ধ হচ্ছে। কাদামাটিতে আঁশহীন গাটা সপসপে পিচ্ছিল। ধানেশ্বরী নদী তো এখান থেকে বেশ অনেকটা দূরে। মাঝে ঝোপঝাড় ঘাস জঙ্গল পড়ে। বর্ষার জলে নদী ফুলে উঠলেও মাছ কি এমন করে নিজে থেকে রাস্তায় উঠে আসে? জগদীশের মনে সন্দেহ দোলা দেয়। সম্ভবত কেউ ধরেছিল বা কিনেছিল, গাড়ির ঝাঁকুনিতে পড়ে গেছে, কিংবা বৃষ্টির জলের জন্য নদী থেকে পুকুরের জলপথে ভেসে এসে উঠেছে। এমনটাও তো হয়। তবু ঘটনাটা কেমন যেন স্বাভাবিক নয়। এক মুহূর্ত তাকিয়ে থাকে সে, আশপাশে চোখ বোলায়। কেউ আছে কি? বাঁশবনের ভেতর ঝিঝির ডাকে উত্তর মেলে না। অনেক দূরে একখানা কুকুর অকারণেই ডেকে ওঠে, আবার থেমে যায়। ব্যাগটা মাটিতে রেখে জগদীশ টর্চটা বগলে আঁটে। তারপর দু হাতে কায়দা করে বোয়ালের মাথার ঠিক পেছন দিকটা চেপে ধরে। মাছটা শক্তি দেখিয়ে একবার ছটফট করে, তারপর ধরফর করে উঠতেই সে দম নিয়ে আঁকড়ে ধরে ব্যাগের মুখ ফাঁক করে ঝপাং করে ভরে দেয়। ব্যাগের মুখ চট করে বেঁধে দিতে দিতে জগদীশের চোখে কি এক শিকারী সন্তুষ্টি চকচক করে। আজ রাতেই টাটকা বোয়ালের ঝোল হবে। বাড়ির উঠোনে পা রাখতেই দেখল দাওয়ায় কেরোসিনের বাতি জ্বলছে। গিন্নি কাঁসার বাটি ধুতে ধুতে উঠোনের দরজায় এসে দাঁড়াতে জগদীশ হাঁপ ছেড়ে হাসল। কই গো গিন্নি, দেখো দেখি কি নিয়ে এসেছি। ব্যাগ থেকে বোয়ালটা গড়িয়ে বেরোতেই গিন্নি চমকে হাতটা মুখে দিল। হে ভগবান, এমন বড় মাছ! আমাদের এই দুজনার ছোট সংসারে এতটা কিনে এনেছো? কত টাকা নষ্ট করলে!
কেন গো, কুড়িয়ে পেলুম। সত্যি বলছি, ওই ধানেশ্বরীর পাড়ের রাস্তাটায় পড়েছিল, কে যেন ধরেছিল, হয়তো পড়ে গেছে, ছটফট করছিল। ভাবলুম ভগবানের দান বুঝি। গিন্নির মুখের তিরস্কারের রেখা নরম হয়, চোখে একটু অবিশ্বাস আর একটু আনন্দ। বাঙালি গৃহিণী পুরনো পরিচিত সেই মিশ্র আলো। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তবে বসো তুমি, আমি হাঁড়ি চাপাই। টাটকা মাছের ঝোল হলে মন্দ হবে না। উঠোনের মাঝখানে সে বটি নামালো, হাঁড়িতে জল উঠতে লাগলো। বোয়ালের পিচ্ছিল গা থেকে কাদা মুছে ফেলতে একটু ছাই মেখে নিল। ছাইয়ের খাস্তা ছোঁয়ায় পিচ্ছিল ভাবটা কেটে গেল। বটির ধার টেনে টেনে সে বড় বড় টুকরো করে কাটতে লাগলো। গলা খাঁজে চকচকে চর্বি স্তর, তারপর কলিজা অন্ত্র আলাদা করে রেখে দিল। চুলোর আগুনে সর্ষে তেল আর একটু ধোঁয়া উঠতেই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সঙ্গে আদা রসুনের ফোড়ন আর ঘর ভর্তি গন্ধ। হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়োর মিশ্রণে ঝোলটা ধীরে ধীরে ঘন হলুদে পাক খেতে লাগলো। কোথাও কিঞ্চিত নুন কম, কোথাও একটু জলের দরকার। সবই গিন্নির আঙুলের অভ্যেসে মেপে নেওয়া। মাঝে মাঝে মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছে যাতে মাংসে মশলা ঢুকে যায়। ওদিকে জগদীশ হাত পা ধুয়ে ধুতি পাল্টে খাটিয়ায় বসে খবরের কাগজ খুলে বসেছে। এমন সময় বাইরে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নামল। উঠোনে জমে থাকা জলে গন্ডুসের মতো বুদবুদ। দূরে কারা যেন বৃষ্টি ভেজা রাস্তায় দৌড়ে যাচ্ছে, পায়ের শব্দ। কেরোসিন বাতির শিখা একবার নুয়ে পড়ে, তারপর আবার সোজা হয়ে দাঁড়ায়। বৃষ্টির টানে ঘরের ভেতর কেমন একটা স্নিগ্ধ শীতলতা ছড়িয়ে পড়ে। গিন্নি কড়াইয়ের উপর ঢাকনা উঠিয়ে একবার ঝোলের ঘনত্ব দেখে বুঝলে আর মাত্র মিনিট 10। তারপর ভাত নামালেই চলবে। তার কাঁধের আঁচল ভিজে উঠেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু মুখে কি অপার তৃপ্তি। বাইরে চুলো চুলা বৃষ্টি আর বোয়ালের ঝোল, এই হলো বাঙালির ঘরোয়া উল্লাস। জগদীশ হেসে বলল, আজ তো মহাজন বকশিস দিল গো গিন্নি। সবই সময়ের খেয়াল। ঝোল নামাতে নামাতে সে খেয়াল করল মাছের এক টুকরোর গা বেয়ে যেন খুব সূক্ষ্ম কালি কালো দাগ নেমে আছে। এটা কি কোনো বড় ক্ষতস্থান, নাকি মাছটা কাটার সময় ভুল করে ওইখানে পোঁচ পড়ে গেছিল? এক মুহূর্ত থমকে থেকে ঝোলের থেকে সে টুকরোটা উল্টে দিল। ফোড়নের ভেতরে সেই দাগ মিলিয়ে গেল। বাইরে তখন বৃষ্টির সুর আরো ঘন, কোথাও দূরে বাজ পড়ল। খেতে বসার মুহূর্তে বারান্দার বাঁশের বেড়ায় হঠাৎ কেমন এক যেন এক সুরে জল পড়ার টুপটাপ শব্দ থেমে গিয়ে আবার শুরু হলো। জগদীশ কান পেতে শুনে আবার কাগজটা ভাঁজ করল। ঝমঝমে বর্ষার রাতে অন্দরমহলের উনুনের আঁচে ফুটন্ত হাড়ির গন্ধে ভরে উঠছিল জগদীশ মালোর স্নিগ্ধ সংসার। মাটির মেঝেতে পাত পেতে গিন্নি গরম ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা আর টকবগে বোয়ালের ঝোল সাজিয়ে স্বামীকে ডাকলেন। ভোজন রসিক বাঙালি জগদীশ প্রথমে ডাল ভাতের সঙ্গে আলু ভাজা, তারপর পটল মিশিয়ে মুখে দিয়ে হেসে উঠলেন। ভেবেছিলাম আজ ছুটি পেয়ে জমির পাটগুলো কেটে নেব, কিন্তু বর্ষায় জমি তো ডুবে যাচ্ছে। গিন্নি কাজ করতে করতে স্নিগ্ধ স্বরে বললেন, দেখো, মহাজনকে বলো একদিন ছুটি নিয়ে নাও। নিতাই খ্যাপা ভুলো ওরা তো আছে, একদিনে তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, তাই করতে হবে, যা করতে হবে তাড়াতাড়ি। বলতে বলতেই পাতে তোলা বোয়ালের বড় পিসে একটা মস্ত কামড় বসিয়ে চোখ বন্ধ করলেন সুখের তৃপ্তিতে। দারুণ হয়েছে গিন্নি। মুখ ভরে গেল সর্ষে, জিরে আর মশলার ঝাঁঝ, আর গরম ভাতের সঙ্গে গলায় নামল স্বর্গীয় স্বাদ। উল্লাসে বললেন, গিন্নি, তোমার রান্নার কোনো তুলনা হয় না। ভাগ্যিস বাবা তোমায় আমার জন্য পছন্দ করে আমার ঘরে এনেছিলেন। গিন্নির মুখে লাজুক হাসি, আঁচল টেনে বললেন, থাকগো, হয়েছে, নাও খাও শান্তিতে, মেলা কাজ পড়ে আছে। কথার স্রোতে আনন্দময় মুহূর্তে
হঠাৎই জগদীশের চোখ পড়ল খোলা জানালার দিকে। বৃষ্টি ঝরা অন্ধকারে এক ঝলক দেখা দিল কোনো অমানসিক মুখ, খসে পড়া চামড়ায় বিভৎস বিকৃতি, চোখ দুটো অতল গহ্বরের মতো কালো, আর সেই কালোর ভিতরে দবদবে দুটি সাদা বিন্দু তাকে তীক্ষ্ণভাবে চেয়ে রইল এক মুহূর্ত, তারপর অদৃশ্য হয়ে গেল। দৃশ্যটা দেখে গলায় আটকে গেল ভাত, কাশির ঝড়ে কেঁপে উঠল ঘর। কি হলো? দাঁড়াও দাঁড়াও, জল দি। গিন্নি চেঁচিয়ে উঠলেন, পাশের গ্লাস হাতে তুলে দিলেন স্বামীর ঠোঁটে, কিন্তু জগদীশ আঙুল তুলে জানলার দিকে ইশারা করলেন। ভাঙা গলায় কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ বেরোলো না। গলায় আটকে থাকা মাছের টুকরো আর শ্বাসরুদ্ধ কণ্ঠ, বুকের ভেতর থেকে তীব্র খিঁচুনি, তার চোখ উল্টে গেল। কপালের শিরাগুলো ফুলে ফুলে উঠল, যেন দপদপ করে ঠিকরে বাইরে বেরোতে চাইছে। ঠোঁট কাঁপছে, মুখটা হাঁ করে উঠছে, তবু এক ফোঁটা জল গলধকরণ করতে পারলেন না। সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। হাত পা ছটফট করে মাটিতে পড়ে যেতে যেতে যেন অদৃশ্য কোনো শক্তির সঙ্গে লড়াই করছেন। গিন্নি হাহাকার করে স্বামীর মাথা কোলে তুলে ধরলেন। কি হলো গো? কি হলো? তুমি অমন করছো কেন? একটু জল খাও, একটু জল খাও, ঠিক হয়ে যাবে। দেখো, চেষ্টা করো। কিন্তু ততক্ষণে দম বন্ধ হয়ে আসছে, চোখের দৃষ্টি নিস্তেজ হয়ে আসছে। এক ভয়ানক বিকৃত ভঙ্গিতে ধীরে ধীরে প্রাণটা খসে গেল। মুহূর্তের মধ্যেই চিৎকারে কেঁপে উঠল সারা বাড়ি। বাইরে বৃষ্টির শব্দ ঢেকে গেল গিন্নির কান্নায়। হায় গো, হায় গো, আমার কি হয়ে গেল? কে কোথায় আছো? প্রতিবেশীরা দৌড়ে এলেন। কেউ কেউ বুকে চাপড় দিচ্ছে, কেউ ভিড় ঠেলে ডাক্তার ডাকতে ছুটল। অবশেষে এলেন গ্রামের ডাক্তার নিবারণ গুপ্ত। তিনি কেরোসিন বাতির কাঁপা আলোয় দেহের কাছে বসে একবার নাড়ি দেখলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, শেষ, জগদীশবাবু আর নেই। ঘর ভর্তি লোকজন নিঃশব্দ হয়ে গেল। বাইরে তখনও ধানেশ্বরীর বাতাসে ঝমঝমে বর্ষার সঙ্গীত। বিকেলের ভেজা আকাশে তখনও মেঘ জমাট বেঁধে আছে। বাঁশ ঝাড়ের ফাঁক গলে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে বাতাস। কইরে রতন, বাইরে বেরিয়ে আয়। টাকা নিয়েছিস, শোধ করতে না পেরে এখন ইন্দুরের মতো গর্তে ঢুকেছিস। যদি জানতুম তোর বাপ বেটা এমনি হবে, তবে এক করিও ধার দিতাম না। কথার ঝাঁঝে সারা উঠোন যেন কেঁপে উঠল। মাটির দেওয়ালের অন্ধকার ঘর থেকে কাঁপা হাতে দরজা ঠেলে বেরিয়ে এলো রতন। বয়সে কেবল 18, শুকনো দেহ, চোখে অব্যক্ত দুঃখের ছায়া। মাথা নিচু করে একেবারে নম্র স্বরে বলল, আর 2 সপ্তাহ সময় দিন কাকু, আমি কথা দিচ্ছি আপনার সমস্ত টাকা সুদে আসলে শোধ করে দেব। শোধ করে দিবি না ছাই? তুই আর তোর বাপ বললি সেদিন মাছ বেচে 2 সপ্তাহে সব টাকা মিটিয়ে দেবে। সেই তো 2 মাস হয়ে গেল, অর্ধেকটাও পারলি না। এর মধ্যে তোর বাপটা অকালে মরল বটে, কিন্তু নবকুমার লোকটা ভালো ছিল। সে বেঁচে থাকলে হয়তো সত্যি শোধ দিত। এখন তুই তার ছেলে, কেমন মানুষ হবি কে জানে। কথাগুলো হাড় ভেদ করে যাওয়া শীতল টিপ্পনির মতো আঘাত করল রতনের বুকের ভেতর। ছেলেটি নির্বাক দাঁড়িয়ে রইল। ত্রিলোচনবাবু হঠাৎ নাক কুঁচকে চারিদিকে তাকালেন। এই বাড়িতে মাছ শুকিয়ে শুটকি করছিস নাকি? কেমন পচা পচা গন্ধ বেরোচ্ছে চারদিক থেকে। কই না তো। কি জানি বাবা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকিস।
নইলে একদিন দেখিস তোদের বাড়িতে ঢুকতেও ইচ্ছে করবে না কারো। যাই হোক, কথাটা কানে গেল তো? টাকা 2 দিনের মধ্যে চাই, নইলে বাড়িতে আর তোদের ঠাঁই হবে না, একেবারে সাবধান করে দিলাম। বলে সে গটগট করে উঠোন পেরিয়ে চলে গেল। সারা বাড়ি নিস্তব্ধ। রতন বসে পড়ল উঠোনের ধারে। কানের ভেতর যেন বারবার বাজতে লাগলো কাকুর কথাগুলো। নবকুমার বেঁচে থাকলে। হ্যাঁ, নবকুমার রতনের বাবা। এই নদী পাড়েরই মানুষ। জীবনের সবটাই মাছ ধরেই কাটিয়েছিলেন। ধানেশ্বরীর জলে জাল ফেলেই সংসার চলত, আর সেসব মাছ ভোরের হাটে বিক্রি করতে আসত সে। সেদিনও বেরিয়েছিল কয়েকটা টাকা বেশি রোজগারের আশায় রাতের আঁধারেই। তখন বর্ষার জল ফুলে ফেঁপে নদী রাক্ষসে আকার নিয়েছে। রতনকে বলেছিল, আজ তুই রাতে তোর মায়ের কাছে ঘরে থাক, আমি একা সামলে নেবক্ষণ। কিন্তু সেই দিনই ঘন অন্ধকারে দুকুল ছাপিয়ে নদীর স্রোতে বাবা আর ফেরেনি। 3 দিন পর তার ফুলে ওঠা মৃতদেহ ভেসে উঠল চিলাইনগর গ্রামের বাঁশ বনের ধারে। সেই দৃশ্যটা মনে পড়তে রতনের চোখ ছলছল করে উঠল। আর মায়ের কথা? আজ থেকে ঠিক 2 মাস আগে ভয়ঙ্কর জ্বরে পড়েছিলেন তিনি। একটানা দিনের পর দিন কাঁপুনি দিয়ে জ্বর আসত, শরীর কুঁচকে শুকিয়ে যাচ্ছিল। ডাক্তার ডাকতেই হতো, কিন্তু ডাক্তার মানেই টাকা। তখনই বাবার সঙ্গে গিয়ে ত্রিলোচন বাবুর কাছে হাত পাততে হয়েছিল রতনকে। ওই 50টা টাকা। কথা ছিল 2 সপ্তাহের মধ্যে শোধ দেবে, কিন্তু বাবার মৃত্যুর পর সংসারের দায় একেবারে চাপল রতনের কাঁধে। কিন্তু এখন পকেট যে একেবারেই শূন্য। মাছ ধরার জাল ছিঁড়ে গেছে। নদীর জলে মানের সঙ্গে মাছ পাওয়া অনিশ্চিত। চারিদিক থেকে যেন কালো অন্ধকার তাকে ঘিরে ধরছে। ত্রিলোচনের শাসানিতে বুকের ভেতর দম বন্ধ লাগছে। উঠোনের এক কোণে দাঁড়িয়ে রতন বুঝতে পারল এই বোঝা তার একার পক্ষে আর টানার মতো নয়। এদিকে জগদীশ মালুর মৃত্যুর পর 2 দিন কেটে গেছে। সেই ছোট্ট সংসারে আজ তার গিন্নি কদলী দেবী ছাড়া কেউ নেই। তিনি দাওয়ায় বসে আছেন এলোমেলো চুলে। পরনের সাদা শাড়ির আঁচল মাটিতে লুটোচ্ছে। চোখ দুটো স্থির হয়ে আছে আকাশের দিকে, যেন নিঃশব্দে কাউকে খুঁজছেন। রান্নাঘরে তখনও পড়ে আছে সেই কড়াইটা, যেটায় বোয়ালের ঝোল রান্না হয়েছিল। তরকারিটা এখন পচে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। কদলী এই 2 দিন মুখে কিছুই তোলেনি। ক্ষুধাও যেন মরে গেছে। তবে দুর্গন্ধটা এতটাই তীব্র হয়ে উঠেছে যে আশেপাশের কারণ নাক পর্যন্ত পৌঁছলে লজ্জা হবে, এই ভেবে তিনি দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে হেঁটে গেলেন রান্নাঘরের দিকে। কড়াইটা হাতে তুলে নিলেন। গরমে নষ্ট হয়ে যাওয়া মাছের ঝোল যেন রক্তাক্ত কাদার মতো একরকম ঘন হয়ে আছে, আর তার ভেতরে ভেসে আছে মাছের মাথা। কিন্তু হঠাৎই চোখে পড়ল ওই মাথাটা যেন আর সাধারণ 5টা মাছের মাথার মতো নয়। গোল চোখের জায়গাটায় যেন ভাসছে একেবারে জীবন্ত মানুষের চোখ। জল জ্যান্ত কারোর দৃষ্টি পাথরের মতো স্থির হয়ে তাকিয়ে আছে কদলীর চোখের গভীরে। কদলী কয়েক মুহূর্ত সেই দৃষ্টিতে বন্দী হয়ে গেল, যেন মন্ত্রমুগ্ধ। আর তারপর মনে হলো সেই চোখ হঠাৎ মৃদু হাসছে। মুখের ভেতর জমাট বাঁধা ভয়ের শিহরণ ছড়িয়ে গেল কদলীর শরীরে। তিনি বড় বড় চোখ মেলে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর হঠাৎ বাস্তবে ফিরে এলো। প্রবল ঘৃণা আর রাগে কাঁপতে কাঁপতে কড়াইটা নিয়ে তিনি বেরিয়ে গেলেন বাড়ির পেছনের জঙ্গলের দিকে, আর এক ঝটকায় ফেলে দিলেন। মনে পড়ল এই মাছ খেতে গিয়েই প্রাণ গেল তার স্বামীর।
দাঁতে দাঁত চেপে ফুঁসতে ফুঁসতে কড়াইটার দিকে শেষবার তাকালেন, যেন অভিশাপ ছুঁড়লেন তার দিকে। তারপর ঘরে ফিরে এসে আবার দাওয়ায় বসে পড়লেন। আকাশের দিকে নির্বাক চোখে তাকিয়ে রইলেন, যেন মৃত স্বামীর আত্মাকে খুঁজে ফিরছেন আকাশের অনন্ততায়। রাত ঘনালো, চারিদিকের গ্রাম নিমগ্ন হলো গাঢ় অন্ধকারে। সেই সময় নদীতে ছোট নৌকাটা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল রতন, বাবা নবকুমারের শেষ সম্বল। কাঠের পুরনো নৌকাটা এখনো তাকে বাঁচিয়ে রেখেছে। অবশ্য সেদিন বেশ কিছু মাছও উঠেছিল জালে। হাঁড়িতে তুলে মাথায় করে ফিরছিল সে রাতে। কিন্তু হাঁটতে হাঁটতে যখন কদলিদের বাড়ির সামনে এসে পৌঁছল, তখন হঠাৎ তার পা থেমে গেল। তার কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, মহিলাদের গোঙানির মতো কান্না, যেন কেউ ভেতরে বসে বুক চাপড়ে শোক করছে। রতনের বুক ধক করে উঠল। কদিন ধরে বাতাসে লেগে থাকা পচা মাছের গন্ধটা এবার তীব্রভাবে নাকে এসে লাগলো। ঘামের ফোঁটা জমল কপালে। কৌতূহল আর ভয়ের মিশ্র টানে ধীরে ধীরে এগোলো সে বাড়ির উঠোনের কাছে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল নিস্তব্ধতা, কোনো মানুষ নেই, আর শব্দটাও হঠাৎ করে মিলিয়ে গেছে। রতন অবাক হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকল, তারপর ঘুরে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তেই চোখে পড়ল রাস্তার পাশে কলা বাগানের ফাঁক দিয়ে লম্বা মাথার চুল এলিয়ে দেওয়া এক মহিলা দ্রুত হেঁটে চলে যাচ্ছে। তার পরনে সাদা শাড়ি, জলে ভিজে শাড়ির আঁচলটা কাদায় লুটোচ্ছে। রতনের বুক কেঁপে উঠল। ডাকবে কি ডাকবে না ভাবল, কিন্তু অজানা এক টানে সে মহিলার পিছু নিল। হাঁটতে হাঁটতে চোখের আড়াল হতেই মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল সেই শ্বেত শাড়ি নারী। চারিদিকের অন্ধকারে ফাঁকা রাস্তা ছাড়া আর কিছুই দেখা গেল না। রতন হারিকেন বাতির আলোটা উঁচু করল। আলোয় মাটির ভেজা ধুলো চিকচিক করছে, কিন্তু মহিলার কোনো চিহ্ন নেই। বুকের ভেতর অস্বস্তির ঢেউ নিয়ে দ্রুত পা চালালো সে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই নতুন এক ভয়াবহতা। রাস্তার ধারে বেলগাছের নিচে দাঁড়িয়ে আছে একটা কুকুর। তার মুখ উঁচু করে রাখা আকাশের দিকে, চোখ একেবারে রক্তচক্ষুর মতো জ্বলছে। প্রাণপণে চিৎকার করছে সে, যেন কারোর উপর অদৃশ্য রাগ ছাড়ছে। অথচ সামনে কেউ নেই, শুধু ফাঁকা রাত, নিঃশ্বাস বন্ধ করা অন্ধকার। রতনের সারা শরীর শিউরে উঠল। মনে হলো কুকুরটা অদৃশ্য কাউকে দেখছে। রতন শুনেছে রাতের বেলায় মানুষ যেটা দেখতে পায় না, সেটা অন্য প্রাণীরা দেখতে পায়। কুকুরটা ঠিক যেদিকে তাকিয়ে চিৎকার করছে সেদিকে রতন একবার দৃষ্টি নিক্ষেপ করল, আর অজানা আতঙ্কে তার শরীরটা যেন কেঁপে উঠল এক মুহূর্তে। বিন্দুমাত্র দেরি করল না রতন, দৌড়ে ঢুকে গেল নিজের বাড়িতে। উঠোনে শুকনো পাটকাঠি জ্বালিয়ে নিজের শরীরটা আগুনে সেঁকে নিল। তারপর মাছ ভর্তি হাঁড়িটা বাইরে রান্নাঘরের দাওয়ায় নিয়ে গিয়ে একটা বাঁশের সঙ্গে ঝুলন্ত মইয়ের ওপর তুলে রাখল। সেই পচা আঁশটে মাছের গন্ধ এবার যেন গ্রামটাকে সম্পূর্ণ গ্রাস করে নিল।
এক অজানা শক্তি যেন ক্রমশই সমস্ত দিক দখল করে নিচ্ছে। যে গন্ধ একসময় কেবল কদলির বাড়ির উঠোন পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এখন তা ছড়িয়ে পড়েছে প্রত্যেক ঘরে, প্রত্যেক উঠোনে। বাতাসে হঠাৎ করেই গন্ধটা তীব্র হয়ে ওঠে, যেন শ্বাস নিতেই বুকের ভেতর বমি বমি ভাব পায়। গ্রামের বহু বাড়িতে হাঁস মুরগি উধাও। উঠোনে পড়ে আছে শুধু ছেঁড়া পালক আর রক্ত মাংসের দাগ। মানুষের ভীত চোখে একে অপরকে জিজ্ঞেস করছে, কোনো অশরীরী শক্তি কি আমাদের গ্রামে প্রবেশ করেছে? সন্ধ্যের আড্ডায় গোপাল খুড়োর চায়ের দোকানে আলোচনা আরো উত্তপ্ত হয়ে উঠল। বুড়ো ছোট সকলেই আতঙ্কে থরথর করছে। কেউ বলছে কদলি হয়তো পাগল হয়ে গেছে, কেউ বলছে সে অদৃশ্য কোনো শক্তির কবলে পড়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সদ্য বিধবা হওয়া কদলিকে কেউ আর কোথাও দেখছে না। বাড়িটা ভয়ঙ্কর নীরব, দরজা খোলা, একেবারে শূন্য। কদলির অন্তর্ধান নিয়ে গ্রামের মহিলারা কানাঘুষো করছে, কিন্তু গন্ধ আর জ্যান্ত প্রাণী চুরি যাওয়ার ভয় এখন সবকিছুর উপরে। শনিবার দুপুরে একদল গ্রামবাসী ধরে নিয়ে এলো ভদ্রনাথ গোসাইকে। তিনি পুরনো দিনের তান্ত্রিক, একসময় শ্মশান কাণ্ডে উপস্থিত থেকেছে। লোকেরা তাকে বাধ্য করল এক বিশেষ গাছের নিচে তন্ত্রকর্ম করতে। গাছের তলায় মাটিতে লাল রঙের আঁক কেটে তিনি আসন পাতলেন। পাশে জ্বালালেন সর্ষের তেলের প্রদীপ, ধূপ, আর আগুনে ছুড়লেন শুকনো নিম পাতা। মন্ত্রোচ্চারণে তার কণ্ঠ কেঁপে উঠছিল। একসময় তিনি সর্ষে, নুন, মরিচ নিয়ে মাটিতে ছুঁড়লেন, যেন অদৃশ্য শত্রুর বাঁধন কেটে দেওয়া হবে। গ্রামবাসীরা সশব্দে বলে ওঠে, কিন্তু তাতে কোনো ফল মিলল না। বাতাসে গন্ধ আরো তীব্র হল। এমনকি ভদ্রনাথ গোসাইয়ের হাতের প্রদীপ হঠাৎ করে নিভে গেল। গ্রামবাসীরা শিউরে উঠে পিছিয়ে গেল। অনেকেই বলল, এ শক্তি মানুষে বশ মানানো যাবে না। ধীরে ধীরে গন্ধটা এত প্রবল হল যেন গ্রামে টেকা দায় হয়ে পড়ে। লোকজন বাজার যেতে চাইছে না, বহিরাগতরা আসতে ভয় পাচ্ছে। রোজগার বন্ধ, গ্রাম যেন মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ। ঠিক এই সময় রতনের উপর ফের নামল পাওনাদারের লোকেদের চাপ। তারা এসে দরজা ধাক্কা দিয়ে হুমকি দিয়ে গেল, শোন, 2 দিনের মধ্যে টাকা না দিলে তুই বাঁচবি না বলে দিলাম। পথ নেই কোনো। হ্যাঁ, মহাজন বলে দিয়েছেন। রতনকে আবার রাতে নদীতে মাছ ধরতে বেরোতে হল, যদিও এমন সময় গ্রামের সবাই বারণ করেছিল। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। কৃষ্ণপক্ষের কালো আকাশে চাঁদের আলো নেই। বেরোনোর আগে রতন নৌকো বাঁধা রেখে রাস্তার ধারের কার এক ঝোপে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেল। কিন্তু কাজ সেরে যখন ফিরছে, তখন হঠাৎ টের পেল ঝোপটার ভেতর দিকটায় অস্বাভাবিকভাবে যেন কিছু একটা নড়ে নড়ে উঠছে। আর ঠিক তখনই ডাকে এলো সেই বিভৎস আষ্টি গন্ধটা, এতটাই প্রবল যে বুকের ভেতর থেকে বমি উঠে এলো। গলাটা শুকিয়ে গেল, হাত কাঁপতে লাগলো। স্পষ্ট বোঝা গেল ওই ঝোপটার আড়ালে কেউ আছে। রতন সাহস করে গলা উঁচু করল, কে ওখানে? কে? কোনো উত্তর নেই। আবার ডাকলো, কে 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 ওখানে? কিন্তু তবু নিস্তব্ধতা। রতন এবার কয়েক পা পিছিয়ে গিয়ে মাটিতে নামিয়ে রাখা হারিকেন বাতিটা হাতে তুলে নিল। তারপর কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগোলো। আলোটা উঁচু করে ঝোপ সরাতেই বুকটা ধড়াস করে উঠল। হৃদস্পন্দন যেন কানে বাজতে লাগলো। সামনেই দাঁড়িয়ে আছে কদলি, কিন্তু সে আর মানুষ নয়। চেহারাটা কেমন যেন রুক্ষ, চুল এলোমেলো আর উস্কো খুস্কো।
চোখ দুটো দপদপে লাল। তার শরীর থেকে বেরোচ্ছে পচা দুর্গন্ধ, যেন বহুদিন স্নান পরিচর্যা নেই। পরনের শাড়ি ছেঁড়া, কাদায় মাখামাখি। আর সবচেয়ে বীভৎস দৃশ্য, সেই কাঁচা মাছের মাথা দু হাতে চেপে দাঁতে দাঁতে চিবোচ্ছে। মাছের রক্তে তার ঠোঁট লাল হয়ে আছে, দাঁতের ফাঁক দিয়ে কাঁচা আঁশ ছিঁড়ে বেরিয়ে আসছে। মুহূর্তে তার চোখ ঘুরে স্থির হলো রতনের দিকে। সে দৃষ্টি মানুষের নয়, যেন নরক থেকে উঁকি মারা কোনো সাপদের। রতনের বুক থেকে তীব্র চিৎকার বেরিয়ে এলো। তার পা ছুটল গ্রামের দিকে। পিছন ফিরে আর কিছু না দেখে উন্মত্তের মতো ছুটতে লাগলো সে। রাতের বাতাসে তার আর্তচিৎকার কাঁপিয়ে তুলল সারা পল্লী, যেন মৃত্যুর পূর্বাভাস বয়ে নিয়ে চলেছে। রাত তখন মধ্যরাত্রির দিকে গড়িয়েছে। আকাশ জুড়ে ঘন কালো মেঘ। আর তারই মধ্যে গ্রামের কিছু যুবক, দু একজন নারী আর কয়েকজন প্রবীণ সাহস করে নদীর ধারে চলে এলো, যেখানে রতনের নৌকোটা বাঁধা। রতনের চিৎকারে তারা আঁতকে উঠেছিল। আর আজ তারা প্রত্যক্ষ করল সত্যি কতটা বিভীষিকাময়। নদীর ধারের ধুলো মাখা মাটিতে হাত পা ছড়িয়ে বসে আছে কদলি। তার এলোমেলো চুল মুখ ঢেকে ফেলেছে। শরীর থেকে আসছে পচা মাছের তীব্র গন্ধ। শাড়িটা কাদায় মাখামাখি, ঠোঁটে লেগে আছে মাছের আঁশ আর রক্ত। মুখটা শুকনো, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, যেন তার ভেতর অন্য কারোর বাস। উপস্থিত সকলে আতঙ্কে স্তব্ধ, কেউ এগোতে পারছে না। মাতব্বর নিমাইকুণ্ড সাহস করে এক পা বাড়িয়ে গলাটা কাঁপিয়ে বলল, কদলি, কি দশা হয়েছে তোর? এত রাতে এখানে কি করছিস তুই? হ্যাঁ, এই কদলি। কদলি আস্তে আস্তে মুখটা তুলল, কিন্তু সম্পূর্ণ নয়। মাথাটা নিচু রইল। কেবল চোখ দুটো অস্বাভাবিক ভঙ্গিতে উল্টে নিমাইকুণ্ডুর দিকে তাকালো। আর সেই দৃষ্টি দেখে সকলের বুক হিম হয়ে গেল। তারপর ঠোঁটের কোণে এক বিকৃত হাসি ফুটে উঠল, আর কণ্ঠস্বর বেরোলো নারী আর পুরুষের মিলিত এক অদ্ভুত সুরে। নবকুমার দুর্ঘটনায় মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। কথাটা শুনে ভিড়ের মধ্যে শোরগোল উঠল। নিমাইকুণ্ডুরও বুক কেঁপে উঠল, গলাটা শুকিয়ে গেল। কি বলতে চাস তুই? হ্যাঁ, কে তুই? কে? কদলি ভয়ঙ্কর এক হাসি হাসল। সেই হাসি বাতাসে গর্জনের মতো ছড়িয়ে পড়ল। তারপর হঠাৎ বলল, আমি নবকুমার। দূরে দাঁড়িয়ে থাকা রতনের বুক থেকে চাপা কান্নার মতো শব্দ বেরোলো, বাবা। কদলি এবার রতনের দিকে তাকালো এক মায়া ভরা দৃষ্টিতে। সেই চোখে একই সাথে শোক, ভালোবাসা আর অলৌকিক ভয় জলজল করছিল। তার কণ্ঠে ছিল হাহাকার। হ্যাঁ রে রতন, আমি তোর বাবা নবকুমার। আমাকে খুন করেছে জগদীশ। সে মাছ খেতে খুব ভালোবাসতো। আমার থেকে মাঝে মধ্যেই মাছ নিয়ে যেত। আমি সেদিন সন্ধেবেলায় নদীর ঘাটে সন্ধ্যার আলো মিলিয়ে আসছে। আমি তখন নৌকা ঘাটে বেঁধে জাল গোটাচ্ছি। ঠিক তখনই জগদীশ এসে হাজির। এই, কি মাছ ধরছিস আজ নবকুমার? কি মাছ ধরছে সেটা তুই জানি কি করবি?
আগে যা মাছ নিয়ে এসেছিলি তার টাকাটা কবে মেটাবি? আরে মাইনে তো এখনো হয়নি, হলেই তোকে মিটিয়ে দেবো। আমি আর ধারে মাছ দিতে পারবো না। আবার বহুদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আসে, ডাক্তার দেখানোর মতো পয়সা হাতে নেই। জগদীশের চোখ লাল হয়ে উঠল। সে দাঁত কিরমির করে বলল, এই 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 তুই কি মনে করিস রে আমি জোচ্চোর? মাছের টাকা গিলবো আর পালাবো? শোন, যদি মিটিয়ে না দিই তবে তোর বাড়ির উঠোনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিয়ে আসবো। আমি এক বাপের বেটা নই, নয়তো, বুঝেছিস? আমি হেসে উত্তর দিলাম, ওই মুখটা আসে বলেই কুকুরেও সারতে আসে না। বেশি কথা শিখে জগদীশের মাথা গরম হয়ে গেল। আমাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। কথায় ঝগড়ায় হাতাহাতিতে রূপ নিল। আমার খেয়াল ছিল না আমি নদীর ধারে চলে এসেছি। তখন ভরা জোয়ার, স্রোত ভয়ঙ্কর। মুহূর্তে সুযোগ নিয়ে জগদীশ আমাকে ধাক্কা দিল জলে। আমি হাবুডুবু খেতে লাগলাম। হাত বাড়িয়ে দড়ি ধরতে চাইছিলাম। নৌকোর উপর দড়িটা ঝুলছিল চোখের সামনে। জগদীশ যদি চাইতো ছুড়ে দিতে পারতো দড়ি, আমি বেঁচে যেতাম। কিন্তু সে ফিরেও তাকালো না। ফিরে গেল বাড়ি, আমাকে নদীর গহ্বরে ডুবিয়ে রেখে। কদলির গলা থেকে ভেসে এলো কর্কশ অথচ বেদনা ভরা স্বর। তাই আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি। জগদীশের সবচেয়ে প্রিয় বোয়াল মাছ, সেই মাছের শরীরের ভিতর দিয়েই আমি প্রবেশ করেছি তার সংসারে। আর তারপর কথা শেষ না করে কদলি ভয়ঙ্কর অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে যেন সারা নদীর পাড় কেঁপে উঠল। তারপর আচমকা সেই হাসি কান্নায় রূপ নিল। চোখে জল ভরে রতনের দিকে তাকালো সে। ওরে রতন, আমি তোকে ছেড়ে যেতে চাইনি, তোর মাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু সময় বোধহয় এতটুকুই ছিল। অকাল মৃত্যুতে দেহটা গেল জলের স্রোতে, কিন্তু প্রাণটা আজ ঘুরে বেড়াচ্ছে এই নদীর ধারে। গ্রামের মানুষজন নিস্তব্ধ হয়ে গেল। রাতের বাতাসে ভেসে আসা সেই কান্না আর পচা মাছের গন্ধ যেন মিশে এক অদ্ভুত শোক আর ভয়ের আবহ তৈরি করল। কেউ সাহস পেল না এগোতে। কেবল রতনের চোখ থেকে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ল। আর চারপাশের বাতাস যেন আরো ঘন অন্ধকারে ঢেকে গেল। নদীর ধারের সেই ভয়াল দৃশ্যের মধ্যে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। সেই মুহূর্তে হঠাৎই রতনের গলা থেকে বেরোলো এক অচেনা কণ্ঠস্বর, গভীর, কর্কশ অথচ শোক ভরা। উপস্থিত সকলে চমকে উঠল। তারা দেখল রতনের ঠোঁট কাঁপছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে উল্টে গেছে, কিন্তু কথা বেরোচ্ছে যেন তার নিজের কণ্ঠের থেকে নয়। ওটা যেন জগদীশের আত্মার কণ্ঠস্বর। কদলি, পারলে আমায় ক্ষমা করে দিও, আমি ভুল করেছি। সত্যি নবকুমারের মৃত্যুর জন্য আমি দায়ী। সেদিন যদি আমি চাইতাম নদীর চালে দড়িটা ছুঁড়ে দিতাম, ও বেঁচে যেত, সংসারটা ছাড়খাড় হতো না। কিন্তু আমি সেটা করিনি। আমার হিংসা, আমার ক্রোধ, সবকিছু মিলে আমি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। আজ আজ তার সাথেই আমার সংসারটা ভেঙে ছাড়খাড় হয়ে গেছে। আমিও শান্তি পাইনি। আমি আর কিছু চাই না, কিছু চাই না, শুধু নবকুমারের কাছে ক্ষমা চাই। আমায় ক্ষমা করো ভাই। আমার এই পাপ যেন তোমার আত্মার বোঝা না হয়ে থাকে। আমায় ক্ষমা করে দাও। জগদীশের এই স্বীকারোক্তি শুনে গ্রামের মানুষের বুক কেঁপে উঠল। ভয় আর বিষাদের মিশ্রণে কারোর চোখে জল, কারোর মুখ শুকিয়ে গেল। আরেকদিকে কদলির শরীর হঠাৎ কাঁপতে লাগলো। তার চোখ দিয়ে অঝোর অশ্রু গড়াতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে বেরোলো করুণ স্বর, রতন, আমার সন্তান।
আমি তোকে ছেড়ে যেতে চাইনি, তোমার মাকে ফেলে যেতে চাইনি, কিন্তু সময় আমাকে গ্রাস করলো। তবু আজ মনে হচ্ছে বোঝাটা নামলো। আজ আমি শান্তি পাচ্ছি। মুহূর্তে দেখা গেল রতন আর কদলি দুজনেই একসাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তাদের নিস্তেজ শরীর থেকে যেন অদৃশ্য কিছু একটা তাদের শরীরটাকে থরথর করে কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেল। এক এমন দৃশ্য যে না দেখবে সে বোধহয় বিশ্বাস করতে চাইবে না, আর যে দেখবে ভয়ে তার বুকের পাটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। অদ্ভুতভাবে সেই মুহূর্ত থেকে গ্রামের বাতাসে আর কোনো পচা আষ্টে গন্ধ রইল না। সেই মাছের আষ্টে দুর্গন্ধটা সব মিলিয়ে হাওয়াটা যেন পরিষ্কার হয়ে গেল। মাটিতে শুয়ে থাকা রতন আর কদলের নিঃশ্বাস তখনও চলছিল, কিন্তু তারা গভীর অচেতন। ভিড়ের মধ্যে কেউ কেউ কেঁদে উঠল, কেউ প্রার্থনা করল ঈশ্বরের কাছে। মাতব্বর নিমাই কুণ্ডুর চোখ ভিজে গেল। সে ফিসফিস করে বলল, শান্তি পেল তারা, শান্তি পেল। সেই রাতের পর থেকে গোপালপুর গ্রামের মানুষ আর কখনো সেই পচা গন্ধ পাননি। তবে রাতের আঁধারে নদীর ধারে গেলে এখনো কেউ কেউ বলে দূরে জলের উপর ভেসে আসে অদ্ভুত এক হাসি আর কান্নার মিশ্র প্রতিধ্বনি, যেন দুটো আত্মা চিরকালের জন্য মিলে মিশে গেছে। একজন খুনি, আরেকজন তার শিকার। শুনলেন গ্রামে আষ্টে গন্ধ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে আজও এই গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, নবকুমারের মৃতদেহটা জলে ভাসতে ভাসতে যেখানে গিয়ে আটকে ছিল সেই জায়গাটার নাম কি ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার পুরো নামের সঙ্গে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করেছিলেন। সঠিক উত্তর দিয়েছিলেন শেখ সাহারুল, শেখ মনোয়ার, বিজয় দাস, শেখ হাসান, সলমান, সৌভিক মুখোপাধ্যায়, শেখ মুর্শিদ আহমদ, হেমন্ত মণ্ডল, সুষমা মণ্ডল, শঙ্কর মণ্ডল, রুমা পাণ্ডে, মমতা গোস্বামী, ইমরান সর্দার, জসিমউদ্দিন, অরূপ নাথ, আরোহী নাথ, রাকিবুল আলী, রত্না সরকার, গিয়াস, রোজিনা, রিয়াসা, বিট্টু মোল্লা, রনি দাস, অনুষ্কা সরকার, জান্নাতুল ত্রৈশী এবং মোহাম্মদ আফজাল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য। আজকের মতো এপিসোড এখানে শেষ করা যাক, আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।